আচ্ছা, এটা হচ্ছে তোমার ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 1 কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি যে অধ্যায়টা আছে সেখান থেকে তোমার হচ্ছে 2 নম্বরের কোশ্চেন সেকেন্ড ভিডিও বা সেকেন্ড পার্টের ভিডিও। প্রথমে আছে প্রাকৃতিক আইন বা স্বাভাবিক আইন বলতে কাকে বলে এবং কেন। প্রাকৃতিক আইন বা স্বাভাবিক আইন বলতে তোমার হচ্ছে এমন একটা আইনকে বোঝানো হয়েছে যেটা হচ্ছে প্রাকৃতিক ঘটনার মধ্যে সঙ্গে সম্পর্ক যুক্ত। এই প্রাকৃতিক আইন বলতে সেই সব আইনকে বোঝানো যায় যা কতগুলো হচ্ছে স্বাভাবিক নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা সমাজের সব মানুষ মেনে চলতে বাধ্য হয়। এই আইন যেগুলো আছে মানুষ বা কোনো সার্বভৌম যে কর্তৃপক্ষ আছে তার শক্তি কিন্তু এর পিছনে নাই, বা শক্তি এই যে আইনটা আছে আইনটা কোনো মানুষ বা সার্বভৌম শক্তি তৈরি করেনি। মানে এর পিছনে কোনো রকম কোনো মানে এই যে প্রাকৃতিক আইনটা এই প্রাকৃতিক আইনের পেছনে কোনো রকম কোনো সার্বভৌম শক্তি নেই। এই আইন শুধুমাত্র নৈতিক মূল্যের উপর ভিত্তি করে চলে থাকে গড়ে ওঠে। এই সার্বভৌম জিনিসটা হচ্ছে এটাই যেটা চরম ক্ষমতা বলে, সেই চরম ক্ষমতা কিন্তু এই এই স্বাভাবিক আইনের পিছনে কিন্তু থাকে না। পরে কোশ্চেন, স্বাভাবিক আইনের কয়েকজন প্রবক্তার নাম লেখো। প্রাচীন যুগে যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ছিলেন তিনি, এবং আধুনিক যুগে বোঁদা, এটা হবস হবে, হবস, লক, রুসো প্রমুখ যে স্বাভাবিক আইনের প্রবক্তা হিসাবে পরিচিত। পরে 28 দাগের কোশ্চেন, আইনের দুটি বৈশিষ্ট্য লিখো। আইনে অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে দুটি এখানে লিখতে বলা আছে, দুটি লিখবে। আইন বলতে কতগুলি নিয়মকানুনকে বোঝায় যা সকলেই মেনে চলে। আইন আবার একটা হচ্ছে মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রিত করতে পারে। পরে কোশ্চেন আছে 28 দাগে, আন্তর্জাতিক আইন কাকে বলে। আমরা যখন আইন পড়ছিলাম তখন কিন্তু একটা কথা বলছিলাম যে আইন তোমার যে ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে। আইন একটা রাষ্ট্রের মধ্যে ব্যক্তি বা নাগরিককে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এখানে আন্তর্জাতিক আইন যেটা আছে সেটা হচ্ছে বলছি আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব নিয়মকানুন রীতিনীতি প্রথা প্রভৃতি সার্বভৌম রাষ্ট্রগুলির আচরণকে নিয়ন্ত্রণ করে সেগুলিকেই বলা হবে তোমার আন্তর্জাতিক আইন। এইখানে কিন্তু দেখো আন্তর্জাতিক আইন যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক রাষ্ট্রগুলো আছে রাষ্ট্রের আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য যেসব আইনগুলি তৈরি করা হয় সেগুলোকে বলা হচ্ছে আন্তর্জাতিক আইন। এই সম্পর্কে তোমার ওপেনহাইমার বলেছেন যে আন্তর্জাতিক হচ্ছে সভ্য রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য যে সমস্ত প্রথা রীতিনীতি নিয়মকানুন সেগুলিকে বলা হবে তোমার হচ্ছে আন্তর্জাতিক আইন। তারপরে কোয়েশ্চেন, আন্তর্জাতিক আইনের কয়েকজন প্রবক্তার নাম। আন্তর্জাতিক আইনের কয়েকজন প্রবক্তা হলেন তোমার হচ্ছে ওপেনহাইমার, ফেনউইক, লরেন্স, হেনরি মেইন প্রমুখ। 31 দাগের কোশ্চেন আছে দেখো, আন্তর্জাতিক আইনের কয়েকটি উৎস উল্লেখ করো। আমরা আইনের উৎস হিসেবে পড়ছিলাম যে প্রথা, ধর্ম, আদালতের সিদ্ধান্ত, আইনসভা, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায় নীতি ইত্যাদি। সেইরকম আন্তর্জাতিক আইনেরও কয়েকটি উৎস আছে। সেটা কি কি? আন্তর্জাতিক যে চুক্তি হয়েছিল তার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল সেই সব নিয়মাবলী, সভ্য রাষ্ট্রসমূহের দ্বারা সমর্থিত কিছু নিয়মকানুন, আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ, তারপর হচ্ছে আন্তর্জাতিক যেসব আইনবিদ আছে, বিশারদগণ আছেন তাদের দ্বারা রচিত কোনো আইনের বই, আন্তর্জাতিক প্রথা ইত্যাদি। পরের কোশ্চেন, আন্তর্জাতিক আইনের সপক্ষে যুক্তি দাও। আন্তর্জাতিক আইনের সপক্ষে যুক্তি হচ্ছে এটাই যে বিশেষ সকল রাষ্ট্র যাতে আন্তর্জাতিক আইনগুলো মেনে চলে সেই ব্যাপারে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ সদা তৎপর। তো সম্মিলিত জাতিপুঞ্জটা কি? সম্মিলিত জাতিপুঞ্জ হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন যা সদস্য রাষ্ট্র ভারত বিশেষ 193টি দেশ। তবে সম্মিলিত জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে একটা অঙ্গ আছে নিরাপত্তা পরিষদ, যে হচ্ছে আন্তর্জাতিক আইনটাকে প্রয়োগ করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে।
দুয়ে বলা আছে আন্তর্জাতিক ক্ষেত্রে কখনো কোনো রাষ্ট্র আইন ভঙ্গ করলেও আন্তর্জাতিক আইনের মর্যাদা ক্ষুণ্ণ হয় না। এখানে বলা আছে কোনো রাষ্ট্র যদি আইন ভঙ্গও করে ফেলে রাষ্ট্র, সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক আইন কোনো তার মর্যাদা হানি হবে না। 33 তার কোয়েশ্চেন। তারপর কোয়েশ্চেন, আন্তর্জাতিক আইনের বিপক্ষে দুটি যুক্তি দাও। এখানে আন্তর্জাতিক আইনের বিপক্ষে দুটি যুক্তির ক্ষেত্রে বলা হয়েছে রাষ্ট্র রাষ্ট্রের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আইন অমান্য করে তাকে কিন্তু রাষ্ট্র শাস্তি দিতে পারে, এক্ষেত্রে কিন্তু বলপ্রয়োগের ব্যাপারটা যুক্ত হয়। কিন্তু আন্তর্জাতিক আইন যদি কোনো রাষ্ট্র না মানে তখন কিন্তু কোনো রকম কোনো শাস্তি দেওয়া যায় না। দুই দাগে বলা আছে কোন রাষ্ট্রে আইন প্রণয়ন করার জন্য একটা আইনসভা রয়েছে, কিন্তু আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে আইন প্রণয়ন করার ক্ষেত্রে এরকম কিন্তু কোনো আইনসভা নেই। প্রতিটি রাষ্ট্রে, যে আমাদের ভারতবর্ষে যেমন আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, তারা আইন তৈরি করে। আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস আইন তৈরি করে। ব্রিটেনের যে আইনসভা পার্লামেন্ট, সে তার আইন প্রণয়ন করে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এরকম আইন প্রণয়ন করার জন্য এরকম কোনো সংগঠন বা কোনো আইনসভা নেই। পরের কোশ্চেন, আন্তর্জাতিক আইনকে সমর্থন করেননি এমন কয়েকজন প্রবক্তার নাম লেখো। হবস, জন অস্টিন, সলসবেরি, হল্যান্ড প্রমুখ আন্তর্জাতিক আইনকে আইন হিসাবে সমর্থন করেননি। 35 আগে বলা আছে রোমান আইন ব্যবস্থায় কত ধরনের আইনের অবস্থিতি লক্ষ্য করা যায়। রোমান আইন ব্যবস্থায় 3 ধরনের আইনের অবস্থিতি লক্ষ্য করা যায়। এটা হচ্ছে পৌর আইন, 2 হচ্ছে সার্বজনীন আইন, 3 প্রাকৃতিক বা স্বাভাবিক আইন। 36 দাগে আছে এ থিওরি অফ জাস্টিস কার রচনা, গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে যখন নয়া উদারনীতিবাদের তত্ত্বটি বিকশিত হয়, তখন উদারনীতিবাদের অন্যতম প্রবক্তা জন রলস জন রলস তোমার হচ্ছে এই গ্রন্থটি রচনা করেন, তার নাম হচ্ছে দ্য থিওরি অফ জাস্টিস, যেটা 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। পরে কোয়েশ্চেন আছে সাম্য কি। সাম্য বলতে এখানে এই অর্থে বোঝানো হয়েছে, সাম্য বলতে তোমার প্রত্যেকের সমান সুযোগ সুবিধা। সেটা কোন কোন দিক থেকে হতে পারে? সাম্য ক্ষেত্রে প্রতিটি ব্যক্তি হচ্ছে আইনের দৃষ্টিতে সমান। রাষ্ট্র যে আইনটা আছে রাষ্ট্রের ক্ষেত্রে, সেখানে সকল নাগরিককে সমান সুযোগ সুবিধা দেওয়া হবে। অর্থনৈতিক যে বৈষম্য আছে তার অবসান করা হবে, এবং সকল প্রকার সুযোগ সুবিধা ব্যক্তি গোষ্ঠী যাতে ভোগ করতে না পেরে যাতে সকলেই ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখা। এটা হচ্ছে সাম্যের উদ্দেশ্য। সাম্য জিনিসটা হচ্ছে এটাই। তারপর আছে নেতিবাচক সাম্য ও ইতিবাচক সাম্য বলতে কি বোঝো? নেতিবাচক সাম্য বলতে তোমার বিশেষ সুযোগ সুবিধা না দেওয়া, মানে বিশেষ কতটা আছে, বিশেষ সুযোগ সুবিধা না দেওয়া, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, বংশমর্যাদা, স্ত্রী পুরুষ, সম্পত্তি প্রভৃতি ক্ষেত্রে সকলেই যাতে সমানতা ভোগ করে বা সাম্য ভোগ করে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে সাম্য। এই যে সাম্যটা, এটা হচ্ছে নেতিবাচক সাম্য বলা হয়ে থাকে। তো ইতিবাচক সাম্য কোনটা? ইতিবাচক সাম্য বলতে সকলের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে, তাকে ইতিবাচক সাম্য বলা হয়েছে। যখন পার্টিকুলার বলে দেওয়া হয়েছে জাতি, বর্ণ, ধর্ম, বংশ, স্ত্রী পুরুষ, তখনই কিন্তু এটা নেতিবাচক সাম্য। আর যখন বলা হয়েছে যে সকলের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা, তখনই বলা হচ্ছে এটাকে ইতিবাচক সাম্য। পরে কোশ্চেন, সাম্যের শ্রেণীবিভাগ করো। সাম্য কয় প্রকার ও কী কী? সাম্য বিভিন্ন প্রকার হতে পারে, তবে সাধারণত সাম্যকে 3 ভাগে ভাগ করা হয়। যেটা স্বাভাবিক সাম্য, এটা সামাজিক সাম্য
আর হচ্ছে আইনগত সাম্য। আবার এই আইনগত সাম্যকে আবার তিন ভাগে ভাগ করা যায়: ব্যক্তিগত সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য ইত্যাদি তিন ভাগে ভাগ করা যায়। পরে আছে তোমার স্বাভাবিক সাম্য বলতে কি বোঝো? স্বাভাবিক সাম্য বলতে যেখানে মানুষ সমস্ত মানুষ সমানভাবে জন্মেছে, সেখানে বলা হবে তোমার হচ্ছে স্বাভাবিক সাম্য। তার মানে হচ্ছে স্বাভাবিক সাম্য বলতে জন্মগতভাবে মানুষের সঙ্গে সমানতা বা হচ্ছে সমতা। কিন্তু বর্তমানে স্বাভাবিক সাম্যের ধারণাটি গ্রহণ করা হয় না। তবে এই যে প্রাকৃতিক পরিবেশে মানুষ যখন জন্মগ্রহণ তখন কিন্তু তারা হচ্ছে অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, সেটা হচ্ছে স্বাভাবিক অধিকার বা স্বাভাবিক সাম্য, সবাই সমান এই বিষয়টা নিয়ে তারা জন্মগ্রহণ করে। ঠিক আছে, এটা প্রাচীন ধারণা। এটা হচ্ছে প্রাকৃতিক যে আইন যখন ছিল তখনকার বিষয়, এই স্বাভাবিক সাম্য জিনিসটি। তারপর আছে তোমার সামাজিক সাম্য বলতে কি বোঝো? সামাজিক সাম্য বলতে জাতি, বর্ণ, ধর্ম, বংশমর্যাদা অনুযায়ী প্রত্যেক মানুষ সমাজে সমান, এটা বলা হচ্ছে তোমার সামাজিক সাম্য। এই সামাজিক সাম্যের কথা বলতে গিয়ে যারা তোমার অর্থ, প্রভাব প্রতিপত্তি প্রভৃতির ভিত্তিতেও কিন্তু যারা সমাজে সমান, সবগুলোকে একসঙ্গে বলা হবে তোমার হচ্ছে সামাজিক সাম্য। এই সামাজিক সাম্য অনুসারে জাতিভেদ, বর্ণভেদ বা ধর্মীয় বিভেদ এগুলো কিন্তু পার্থক্য করা যাবে না। একটা জিনিস, দাস সমাজ ও সামন্ততান্ত্রিক সমাজে কিন্তু এই সামাজিক সাম্য বিষয়টা দেখা যেত না। 42 দাগের কোয়েশ্চেন, মার্ক্সবাদীদের মতে সাম্য কি? মার্ক্সবাদীরা মনে করেন যে বৈষম্যমূলক যে সমাজ আছে, সেই বৈষম্যমূলক সমাজ যেখানে আছে সেখানে কিন্তু সাম্য বিরাজ করে না। যেমন হচ্ছে দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, ধনতান্ত্রিক সমাজ, প্রতিটি সমাজে কিন্তু এক শ্রেণী অপর শ্রেণীর উপরে অত্যাচার, নিপীড়ন, শোষণ করে আসছে। একমাত্র তোমার হচ্ছে এই যে কথা বললাম, দাস সমাজ, সামন্ত সমাজ, ধনতান্ত্রিক সমাজ, এই প্রতিটি সমাজে কিন্তু পরস্পর বিরোধী দুটি শ্রেণী আছে। এই পরস্পর বিরোধী দুটি শ্রেণী থাকার জন্য এক শ্রেণী অপর শ্রেণীর উপরে অত্যাচার চালাচ্ছে, সবসময় শোষণ করছে। তবে এই সময়তান্ত্রিক যে সমাজটা আছে, সেই সময়তান্ত্রিক সমাজে যখন শ্রমিক শ্রেণী সমস্ত ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের নিজের হাতে চলে আসবে, তখন কিন্তু শ্রেণী বিরোধ বলে জিনিসটা আর থাকবে না। এই শ্রেণী বিরোধ না থাকলে সেখানে কিন্তু সাম্য প্রতিষ্ঠা হবে। এই সাম্য প্রতিষ্ঠা হলে রাষ্ট্র নামক যে যন্ত্রটা, শ্রেণী শোষণের যন্ত্র, সেটা আর এখানে থাকবে না। তখনই প্রকৃত অর্থে সাম্য প্রতিষ্ঠা হবে বলে মার্ক্সবাদীরা মনে করেন। পরের কোশ্চেন আছে, আইনগত সাম্য বলতে কি বোঝো? আইনগত সাম্য বলতে তোমার বোঝানো হচ্ছে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান, তাকে বলা হবে আইনগত সাম্য। এই আমাদের ভারতের সংবিধানে আমরা এটা পড়ছিলাম তোমার হচ্ছে ইউনিট 5-এ, যে সাংবিধানিক যে সাম্যের অধিকার, সেই সাম্যের অধিকারের বিষয়টা পড়ছিলাম। সাম্যের অধিকার বলতে যেখানে হচ্ছে আমাদের যে সংবিধানের 14 নম্বর ধারায় পড়ছিলাম এটা। আইনগত সাম্য বলতে তোমার হচ্ছে দুই প্রকার বোঝানো হয়েছে। এটা হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য, আর হচ্ছে আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। এই দুই ভাগে ভাগ করা গেছে 14 নম্বর ধারাটাকে, বা আইনগত সাম্য যেটাকে। সেই আইনের দৃষ্টিতে সাম্য এর মানে হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান। এটা কিন্তু একটা নেতিবাচক ধারণা, নেগেটিভ কনসেপ্ট। দুইয়ে আছে যেটা আইনের আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। এটা মানে হচ্ছে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে আইন সমানভাবে প্রযুক্ত হবে। এটা একটা ইতিবাচক ধারণা, এটা একটা পজিটিভ কনসেপ্ট। এই যে দুটা বিষয়, আইনের দৃষ্টিতে সাম্য, আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার, এইটা হচ্ছে অধ্যাপক ডাইসির আইনের অনুশাসন থেকে গ্রহণ করা হয়েছে।
পরের কোয়েশ্চেন, ব্যক্তিগত সাম্য বলতে কি বোঝো? ব্যক্তিগত সাম্য বলতে যেখানে কোনো রকম কোনো জাতি, বর্ণ, ধর্ম, অর্থনৈতিক প্রতিপত্তি প্রভৃতি বিষয়ে সমাজের সকলেই নিজ নিজ যে ব্যক্তিত্ব বিকাশের যে অধিকারগুলো সমানভাবে ভোগ করতে পারবে, তখন তাকে বলা হবে সামাজিক ব্যক্তিগত সাম্য। রাষ্ট্রীয় আইন এবং সংবিধান আইন যখন ব্যক্তিকে সমানভাবে সামাজিক অধিকার ভোগ করার জন্য সুযোগ সুবিধা করে দিবে, তখন তাকে বলা হবে তোমার হচ্ছে ব্যক্তিগত সাম্য। ঠিক আছে? জাতি, বর্ণ, ধর্ম, অর্থনৈতিক ভিত্তিতে যখন সমাজের সকল ব্যক্তি নিজের ব্যক্তিত্ব বিকাশের সুযোগ সুবিধাগুলো পাবে, তখন তাকে ব্যক্তিগত সাম্য বলবে। এই যে ব্যক্তিত্ব বিকাশের সুযোগগুলো পাচ্ছে, এরা কিন্তু রাষ্ট্র আইন তৈরি করবে এবং সংবিধান স্বীকৃতি দেবে, তবেই কিন্তু মানুষ এই ব্যক্তিগত অধিকারগুলো ভোগ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, সমস্ত ইউনিটের যে যতগুলো পড়ানো হয়েছে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে ইংরেজি পিডিএফ তৈরি করে দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয় সেগুলো ডাউনলোড করতে পারো। আমার মনে হয় এগুলো তোমাদের উপকারে লাগবে। তবে তোমাদের যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারো। সেটা তোমাদের ইচ্ছা, তোমরা কমেন্ট করে জানাবে কি না। তবে আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস।